আচ্ছা আরিয়ান, তোমাকে একটা প্রশ্ন করি। তুমি তো ছেলে, তাই না? সন্দেহ আছে কোনো? সেটা প্রশ্নের উত্তরই বলে দিবে। আচ্ছা, তোমরা ছেলেরা নিজেদের কি ভাবো বলো তো? মেয়েদের জন্য একটা বিরাট কিছু। দুইটা মেয়েকে নাচাতে খুব ভালো লাগে, তাই না? এই প্রশ্নের উত্তর আমি দিব না, কারণ প্রশ্নের সাথে আমাদের আজকের ইন্টারভিউয়ের কোনো সম্পর্ক নাই। সে যে কে সেটা তো বোঝাই যাচ্ছে। আসল নায়িকার জীবনে প্রেম নাই, সব প্রেম ঝরে ঝরে পড়ছে নায়কের জীবন থেকে। নায়কের জীবনে প্রেম না এলেই সবচাইতে ভালো, কারণ প্রেমের মতো জঘন্য জিনিস আর নাই। মেইন নায়িকার জীবনেও দরকার নাই, বরং সব প্রেম সাইড নায়িকার জীবনেই আসুক, প্রেমের সাগরে ডুবে মরুক সে। গল্পের শহরে আপনাদের স্বাগতম। গল্পটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, আশা করি 100% ভালো লাগবে। মাস দুয়েক ধরে লোকটাকে নজরে রেখেছে কুর্চি। রোজ সকালে বাস ধরতে যখন বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ায়, কিছুক্ষণের মধ্যে লোকটাকেও দেখা যায়। কেদাদুরস্ত শার্ট প্যান্ট, লম্বা চুল, মাঝে সিটি করে ঘাড়ের বরাবর রাবার ব্যান্ড দিয়ে বাঁধা, চৌকা মুখ, মুখে ডার্ক সানগ্লাস। সবকিছু ঠিক আছে, কিন্তু ডার্ক সানগ্লাসটাই যত সন্দেহের জন্ম দিচ্ছে। কেন যেন ডার্ক সানগ্লাস চোখে দেয় যারা, তাদেরকে সুবিধার লোক বলে মনে করে না কুর্চি। মনে হয় মতলববাজ, চোখে দেখতে পায় না বলেই হয়তো এই বেটাকে সন্দেহের তালিকায় তুলে দিয়েছে। বেটা নির্ঘাত ও জিনিস চোখে ঠেসে ওর দিকে আর চোখে চেয়ে থাকে, না হলে এসে দাঁড়ালে কুর্চি অস্বস্তি বোধ করে কেন? মনে হয় কেউ ওর দিকে লক্ষ্য করছে। আশেপাশে চোখ বুলিয়ে দেখছে কুর্চি, কেউ তাকিয়ে নেই। সবাই নির্বিকার মুখে বাসের অপেক্ষা করছে। তার মানে বেটাই কালপিট। দেখে নেবে কুর্চি, ওকে চেনে না। নরম সরম ললিত লবঙ্গলতা ও মোটেও না। কারাতেতে ব্রাউন বেল্ট, এক কারাতের প্যাচ কষবে যে বাপ বাপ করে পালাবে। আজ শুক্রবার, ইউনিভার্সিটিতে ক্লাস নেই। ও যাচ্ছে একটা ইন্টারভিউ দিতে। মিডিয়াতে কাজ করবার ওর অনেক দিনের শখ। ভয়েসটা ওর সুন্দর। কোনো মতে একবার যদি রেডিওতে চান্স পাই, খুব ইচ্ছা আরজে হবে, নিজের প্রোগ্রাম থাকবে। হাই লিসেনার্স, আমি আপনার আরজি কোকিলকণ্ঠী কুর্চি। আজ আমরা কথা বলবো। হ্যাঁ, নিজেকে কোকিলকণ্ঠী কুর্চি নামে প্রতিষ্ঠিত করবার ইচ্ছে আছে। তাতে তাড়াতাড়ি পরিচিতি পাওয়া যায়। প্লেন কুর্চি শুনলে কেউ মনে রাখবে? অবশ্য কাকতড়ুয়া কুর্চি হলে ব্যাপারটা আরো শকিং হতো, কিন্তু নিজেকে খুব খোলা করা হয়ে যায় তাতে। জঙ্গলি জুলির লেভেলে নিজেকে না নামানোই ভালো। টের পেলে মা ওকে কাঁচা চিবিয়ে খেয়ে নেবে তাহলে। থাক, ধীরে সুস্থে আগানো যাক। ওর তো কিছুটা অভিজ্ঞতাও আছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সবসময় উপস্থাপনা করে এসেছে, কবিতা আবৃত্তি করেছে। সুযোগ পাওয়া কি এতটাই অসম্ভব হবে? ইস, যদি এই লাইনে পরিচিত কেউ থাকতো তাহলে কতই না ভালো হতো। কুর্চির কল্পনার জাল ফুড়ে অতিকায় বাসটা সামনে এসে ঘ্যাচ করে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে হেল্পারের উচ্চস্বরের কোলতান। এই ফারাঙ্গে ফারাঙ্গে, শাহবাগ শাহবাগ, সায়দাবাদ। একটু ভাবলো কুর্চি, ইউনিভার্সিটিতে ও এর চাইতে উচ্চমানের বাসে চড়ে যায়। এসব মুড়ি টিনে কখনো ওঠে না, কিন্তু আজ শুক্রবার বলেই কি বাসের পরিমাণ কম? এতক্ষণে একটা বাস এলো মাত্র। এটা ছেড়ে দিলে যদি দেরি হয়, যদি ইন্টারভিউতে পৌঁছতে দেরি হয়। বাসটা চলতে আরম্ভ করবে করবে এক দৌড়ে গিয়ে কুর্চি বাসের সিঁড়িতে পা রাখলো। এতক্ষণ ডাকতেছিলাম ম্যাডাম, আপনি শুনেন নাই? ইসরে পাকা হেল্পারটা সরে জায়গা দিতে অসন্তুষ্টি প্রকাশ করলো। পাত্তা না দিয়ে ভেতরে ঢুকে গেল কুর্চি। ভালো ভিড়, বসতে পাবার আশা নেই। বাসের মাঝ বরাবর গিয়ে থেমে গেল। আরে, মতলবাস লোকটা পেছনের দরজা দিয়ে উঠছে দেখি। এখন ওর দিকেই এগিয়ে আসছে। সাথে সাথে থেমে গিয়ে সামনের দিকে মুখ করে দাঁড়াতে গেল কুর্চি। ওকে পাত্তা দেওয়ার মতন কোনো মানেই হয় না। ভাবতে ভাবতেই ড্রাইভার এমন টান দিল, নিজেকে রাজপুত্র ভাবে খুব সম্ভব। বাসটা ওর পঙ্খিরাজ ঘোড়া। ব্যালেন্স হারিয়ে ফেললো কুর্চি। ভয় পেয়ে চোখ বুজে ফেললো। আল্লাহ জানে বাসের মধ্যে পড়ে গেলে ওর কি দশা হবে। হাত পায়ে নুন ছাল উঠে যাবে, জামা কাপড়ও ছিঁড়তে পারে। কিন্তু বাসের মেঝেতে পড়ে না গিয়ে পিছের জনের চওড়া বুকে আশ্রয় পড়লো ও। চোখ বন্ধ করা অবস্থাতে টের পেল যার গায়ে হুমড়ি খেয়ে পড়লো সে নারী না, পুরুষ। বাংলা সিনেমা হওয়ার আর কিছুই বাকি নেই। জঘন্য একটা ব্যাপার হলো। আবার মাথায় ঠোকাঠুকিও খেয়েছে। ছি 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 ছি। চোখ বন্ধ রেখে কুর্চি কোনো মতে বলল, সরি সরি, এমন টান দিল ব্যালেন্স হারিয়ে ফেলেছিলাম আমি। বলে সরে দাঁড়াতে চাইলো। তখনই ভয়ঙ্কর ব্যাপারটা যাকে বলে অনুধাবন করলো। লোকটার মাথার সাথে ওর মাথা কোনো কারণে আটকে গেছে, কিছুতেই আলাদা করা যাচ্ছে না। এদিকে
ড্রাইভারের সামনে টেনে চলেছে, যার জন্য এখনো বলতে গেলে ও লোকটার বুকের মধ্যে লুটোপুটি খাচ্ছে। এম্বারাসমেন্টে মরে গেল কুর্চি। বাসের মধ্যে পিনপতন নিঃশব্দ। ছি 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 ছি, এটা কেমন ব্যাপার হলো? নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য মাথা একবার ডানে একবার বায়ে এলোপাথাড়ি নাড়াতে লাগলো, তাতে চুলটুল ছিঁড়ে শেষ। এতক্ষণে একটা জিনিস বুঝতে পারলো ও, খুব সম্ভব এমন অঘটনের জন্য সে নিজেই দায়ী। মানে ও দায়ী না, ওর ক্লিপ দায়ী। ওর লাকি ফরগেট মি নট ক্লিপ। যখনই ক্লিপ দুইটা মাথায় দিয়ে কোনো জরুরি কাজে গেছে, সফল হয়েছে। সে ভেবে আজও চুলের সাইড সিথি করে একপাশে দুইটা লাগিয়েছিল। ঘন চুল ওর, এক ক্লিপে সব চুল আটে না। ওর খুবই পছন্দের ক্লিপ। বয়সে বড় খালাতো বোন বাইরে থাকে, সেখান থেকে পাঠিয়েছিল। ক্লিপ দুইটাতে মেটালিক 3টা ফরগেট মি নট ফুল রয়েছে। এত উজ্জ্বল নীল রং, খুবই ক্লাসি। অথচ আজ লাকি ক্লিপে ওকে ডোবালো। নিজেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টায় আরেকবার মাথাটা জোরে ঝোঁকালো কুর্চি। সাথে সাথে একদম কানের কাছে ভরাট গলা শুনতে পেল। এভাবে মাথা ঝাঁকাবেন না, আমাকে করতে দিন। আমি মনে হয় বুঝতে পেরেছি সমস্যাটা কোথায়। এক হাত ওর কাঁধে রেখে নিজের ব্যালেন্স কোনো মতে ঠিক করলো লোকটা। অন্য হাত দুজনের চুলে লাগিয়ে ঠিক অপরাধী ক্লিপটা থেকে নিজের চুল ছাড়িয়ে নিতে চেষ্টা করলো। কুর্সি আর নিতে পারলো না। এত মোলায়েম ভাবে চুলে আঙ্গুল চালালে ওরা সারাদিনই বাসের মধ্যে জড়াজড়ি করে দাঁড়িয়ে থাকবে। অন্যরা নিশ্চয়ই ঠোঁট টিপে টিপে সকাল সকাল ফ্রি সিনেমা দেখে নিচ্ছে। জঘন্য, যা তা ক্যাডাভেরাস অবস্থা একেবারে। অন্ধের মতন লোকটার হাতে এক চাপড় মেরে হাতটা সরিয়ে দিল কুর্চি। তারপর বিশ্বাসঘাতক ক্লিপটাকে ধরে এমন এক হ্যাচকা টান দিল যে একদলা চুল সহ সেটা হাতে চলে এলো। লোকটা আর্তনাদ করে উঠল। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করলো কুর্চি। তাও ভালো, দুজনের মাথা আলাদা হয়েছে এতক্ষণে। মাথা তুললো কুর্চি, তুলেই ভয়াবহ অবস্থা দেখলো। লোকটা আর কেউ না, সে কালো চশমাধারী। অবশ্য চশমা এখন বাঁকা হয়ে অর্ধেকটা কপালে উঠে গেছে। তাতে এক চোখ দেখা যাচ্ছে, অন্য চোখটা এখনো কালো চশমায় ঢাকা। অনেকটা পাইরেটস অব ক্যারিবিয়ানের জ্যাক স্প্যারোর মতো লাগছে। আর তার চুলের পরিপাটে ঝুটির যে অবস্থা, কহতব্য নয়। কুর্চি হাসতেও পারল না। বুঝলো লোকটার চুলের অবিকল প্রতিফলন ওর নিজের চুলেও ঘটেছে। চুলের অবস্থা নিয়ে শোক পালন করবে নাকি মাথা পেরে বা শকর করবে বুঝতে পারলো না। লোকটা গড়গড় করে উঠল। এসব জঘন্য জিনিস পরে বাসে উঠে পাবলিক হ্যাজার্ড তৈরি করেন কেন? বারুদের মতন জ্বলে উঠল কুর্চি। লোকটার এক চোখের দিকে তাকিয়ে ঝাঁঝিয়ে উঠল। আপনি বা আমার পিছে এসে দাঁড়াতে গেলেন কেন? মেঝেতে পড়ে যেতাম, এত ঝামেলা হতো না। অসহ্য রাগে জবাব দিতে পারল না আরিয়ান। মেয়েটাকে বাসের বদলোক থেকে রক্ষা করবার জন্যই ওর পিছে এসে দাঁড়িয়েছে ও। খুব ভালো হয়েছে। আর পরোপকার করতে যাবে কখনো? কুর্চির সাথে সাথে ফিরে সামনের দিকে পাথর মুখ করে দাঁড়িয়ে রইল। যখন স্টপ লাইটে বাস থামে, হাত দিয়ে যতটা পারছে চুল ঠিক করে নিচ্ছে। ইন্টারভিউতে ঢোকবার আগে আয়নার সামনে যাওয়া ফরজ কাজ এখন। বদ্ধ উন্মাদ মেয়েকে তো আর কেউ চাকরি দেবে না। চুল বারবার ঠিক করছে আরিয়ানো। রাবার ব্যান্ড থেকে অর্ধেক চুল বেরিয়ে গেছে। দুই হাতে ঠিক করতে গিয়ে কি যেন হাতে ঠেকলো, চুলে আটকে রয়েছে। ছাড়িয়ে না নিয়ে পকেটে চালান করে দিল, নেমে দেখবে। গন্তব্যে পৌঁছাতেই বাস থেকে নেমে পড়লো কুর্চি। কিছু দূর হেঁটে গেলে অফিসটা পড়বে। ক্লাসের দরজা ঠেলে ভেতরে ঢুকতে গেলে টুলে ঢুলতে থাকা লোকটাকে প্রশ্ন করলো, বাথরুম কোন দিকে? ওর দিকে সন্দেহের চোখে তাকালো লোকটা। স্বাভাবিক, নিশ্চয়ই পাগলানির মতন দেখাচ্ছে ওকে। ম্যাডাম, বাথরুম শুধু এখানকার ম্যাডামদের জন্য, বাইরের লোকদের জন্য না। ঠিক পেছন থেকে ভরাট গলায় একজন বলল, অসুবিধা নাই, ম্যাডামকে বাথরুমে নিয়ে দরজা খুলে দাও। ঘুরে দাঁড়িয়ে কি বলবে ভেবে পেল না কুর্চি। সেই মতলববাজ লোকটা এখানে ওর পিছু পিছু এসেছে নাকি এখানে ওর অফিস? বেশ জোর দিয়ে কথা বললো তো। কথা শেষ করে ততক্ষণে লিফটে উঠে গেছে আরিয়ান। ইন্টারভিউ শেষে মন খারাপ করে বেরিয়ে এলো কুর্চি। ভালো হয়নি ইন্টারভিউ, এত ঝামেলা হলো বাসে। সামলে নিতে না নিতেই ইন্টারভিউর জন্য ডাক পড়লো। গিয়ে দেখে সেই মতলববাজ লোকটা ইন্টারভিউ প্যানেলে বসে রয়েছে। কে জানতো বাবা সে রেডিওতে কাজ করে। যদিও মনে সন্দেহ আসা স্বাভাবিক ছিল। যে চুলের বাহার, প্রশ্ন যা জিজ্ঞাসা করলো, কি উত্তর দিয়েছে এখন আর মনে করতে পারছে না। একটা স্ক্রিপ্ট পড়তে দিল, কাপা কাপা গলায় পড়লো। এর চাইতে অনেক সুন্দর করে পড়তে পারেও। প্যানেলের সবার মুখ দেখে বুঝলো ওদেরও পছন্দ হয়নি। বলল, আচ্ছা, আমরা জানাবো পরে। পরে জানাবার অর্থ জানা আছে কুর্চির। থুস, দিনটাই কোফা। শুনুন, থেমে পড়ে ঘুরে দাঁড়ালো কুর্চি। সেই লোকটা আবার ওর পিছে পিছে চলে এসেছে। ওর দিন মাটি করে শখ মেটেনি,
পকেট থেকে হাতে ক্লিপটা বের করলো আরিয়ান, এগিয়ে দিয়ে বলল, আপনার ক্লিপ আমার চুলে আটকে গিয়েছিল। বাসের আপত্তিজনক অবস্থার কথা মনে পড়তেই গাল লাল হলো কুর্চির। ছি ছি ছি, কি একটা অবস্থা। হাত থেকে ক্লিপটা নিল, ধন্যবাদ আর জানালো না। এমন কাণ্ডে ধন্যবাদ দেওয়া সম্ভব? কি বলবে, আপনার বুকে জায়গা দেওয়ার জন্য ধন্যবাদ? দেখুন, বুঝতে পারছি সকালের ঘটনায় আপনি স্ট্রেসড আউট ছিলেন, এজন্য ইন্টারভিউ ভালো হয়নি। কিন্তু আমি আপনার গলা শুনেছি, উচ্চারণ শুনেছি, কথা বলার স্টাইল খেয়াল করে দেখেছি। কখন দেখলেন এইসব? সন্দেহের গলায় প্রশ্ন করলো কুর্চি। ব্যাটার মতলবখানা কি? মতলব বাজ একটা। আপনি যখন বান্ধবীর সাথে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আবল তাবল বকতেন। আবল তাবল বকছেন কথাটা নীরবে হজম করলো কুর্চি। তার মানে ও ঠিকই ধরেছিল, লোকটা ওর দিকে আড়ে আড়ে চাইতো। শুনুন, আজ বাসায় যান, গরম পানিতে লং ফেলে গার্গেল করুন, আদা চা খান, কাল আসুন। আপনার ইন্টারভিউ আমি নেব আবার। আপনি? হ্যাঁ আমি। আমার সাথেই তো কাজ করবেন। আমিও আরজে, আমার নাম আরিয়ান। হা করে তাকিয়ে রইল কুর্চি। আর যে আরিয়ান, তাই তো কখনো ভালো মতন তাকিয়ে দেখেনি লোকটার দিকে। সবসময় মতলববাজি মনে করে মুখ ফিরিয়ে রাখতো। আপনি আর যে আরিয়ান? হাসলো আরিয়ান। সেরকমই কিছু হবে। আমার শো যেহেতু, আমার কথার দাম আছে। আপনি কাল আসুন, শর্ট লিস্টে আপনার নাম তুলে ফেলেছি আমি। সত্যি? আমার বহুদিনের স্বপ্ন। আর বলতে পারলো না কুর্চি। আর যে আরিয়ান খুব জনপ্রিয়। সে যদি মনে করে ওর মধ্যে সম্ভাবনা আছে, উফ, মাঝ রাস্তায় ধেই ধেই করে নাচতে ইচ্ছে করলো ওর। মুখ ফসকে বলে ফেললো, আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব। মুচকি হাসলো আরিয়ান। ধন্যবাদ দিতে হবে না, সামনে আমার চুল ছিঁড়বেন না, এই অনুরোধ রইল। চলে যাচ্ছে আরিয়ান। যেতে যেতে মৃদু হাসলো। কুর্চি কেমন বিহম্বল দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল। ভাবতে ভালো লাগছে। এতদিন ভেবে মরছিল কিভাবে ওর সাথে আলাপ শুরু করবে। আজ এমন এক কাণ্ড হলো যে আলাপ তো আলাপ, যাতা অবস্থা হলো একটা। তারপরে একটার পর একটা চমক। কুর্চি ওরই অফিসে ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ ভালো হলো না, লাভ ওরই হলো। তাতে কুর্চিকে আরেকটা সুযোগ দেবার কারণে ওর কৃতজ্ঞ দৃষ্টিতে গর্বিত মালিক হওয়ার অভাবনীয় সুযোগ মিলল। সামনে হয়তো আবারও। থামো তো, থামো। তুমি ওর বস, এভাবে গলে পড়বার কোনো মানেই হয় না। নিজেকে বকতে বকতে কাজে ফিরে গেল আরিয়ান। কুর্চির হাতে ধরা লাকি ফরগেট মি নট ক্লিপটাই রোদ পড়ে ঝকঝক করছে। আজ সত্যিই ওর লাকি ডে। আর যে আরিয়ানের সাথে ও কাজ করার সুযোগ পাচ্ছে। উফ, যদি একসাথে কাজ করতে করতে একদিন। যা, কি ভাবছি ও। গাল লাল করে বাসে ফিরে গেল কুর্চি। পরের দিন সময়ের একটু আগে ইন্টারভিউ দিতে হাজির হয়ে গেল কুর্চি। উৎসাহ উদ্দীপনার চোটে গতকাল রাতে ভালো মতন ঘুমাতেই পারিনি। সকালে উঠে রেডি হয়ে গিয়ে লাকি ক্লিপটার দিকে নজর পড়তে একটু ভাবলো গতকালকে যা ঘটেছে। তারপর সাহস করে ক্লিপটা আবার পরা ঠিক হবে কি। কিন্তু এটা তো লাকি ক্লিপ। কোর্সের স্থির বিশ্বাস, এই ক্লিপের জোরেই ও ইন্টারভিউতে ফেল করতে করতে বিশেষ বিবেচনায় আবার সুযোগ পেয়েছে। শুধু তা না, আর যে আরিয়ানে সুনজরে পড়ে লিস্টের প্রথম দিকে জায়গা করে নিয়েছে। তাহলে এতক্ষণ ক্লিপটার দিকে তাকিয়ে রইল কুর্চি। তারপর ড্রয়ার খুলে চেন বের করলো। তাতে দুইটা ক্লিপ লকেটের মতন সেট করে গলায় পরে নিল। সাপও মারলো, লাঠিও ভাঙলো না, অর্থাৎ ক্লিপটা চুলে পড়া লাগলো না। এদিকে সাথেও থাকলো, দেখতে খারাপ লাগছে না, বরং ইউনিক কিছু মনে হচ্ছে। যাক, এখন নিশ্চিন্তে ইন্টারভিউর জন্য রওনা দেওয়া যায়। পুরো রাস্তা নির্বিঘ্নে যেতে পারলো কুর্চি। ভয় ভয় ছিল ও, কে জানে আবার কি হয়। কিন্তু না, আজ একেবারে সবকিছু নিয়ম মাফিক ঘড়ি ধরে ঘটলো। যাক, সো ফার সো গুড। ক্লাস ডোর ঠেলে অফিসে পৌঁছে রিসেপশন ডেস্কে বসা মেয়েটাকে নিজের পরিচয় দিয়ে বলল, আর যে আরিয়ান আমাকে আসতে বলেছে। মেয়েটার চেহারায় কেমন দ্বিধা ফুটে উঠল। বলল, আজকে আসতে বলেছে? আমাকে তো কিছু বলেনি। বলে চোখের কোণ দিয়ে একবার তাকালো। মেয়েটার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাতেই কুর্চি আশ্চর্য হয়ে গেল। কাচের দরজার ভেতর দিয়ে সে ঘরের ভেতরটা দেখা যাচ্ছে। সেখানে আরিয়ান হাত পা নেড়ে একজনের ওপর খুব হম্বিতম্বি করছে। এক পর্যায়ে ছেলেটার কাজ চেপে ধরে তাকে ঝাঁকাতে দেখে কুর্চি যাকে বলে আটকে উঠল। ওর আরজে হবার খুব শখ, এ কথা সত্য। আর যে আরিয়ানের সাথে কাজ করার খুব শখ, এ কথাও সত্য।
তাই বলে সেজন্য এমন ব্যবহার মেনে নেওয়া কি ঠিক হবে? মানে সবকিছুর একটা লিমিট আছে। কাজ পছন্দ না হলে যদি 2-4টা চড়চাপড় মেরে বসে। কুর্চি নিজের বাবা মায়ের হাতেও কখনো মার খায়নি, সেখানে এমন অ্যাবিউজ সহ্য করা কি ওর পক্ষে সম্ভব? ঠিক সে সময় আরিয়ান মাথা ঘুরিয়ে তাকাতেই ওকে দেখতে পেল। সাথে সাথে ছেলেটাকে ছেড়ে দিয়ে দরজা খুলে মাথা বের করে বলল, তুমি এসেছো, ভেরি গুড। কুর্চি ততক্ষণে খানিকটা দমে গেছে। এর মধ্যে গুডের কি হলো আবার? ও বেটা ছাড়া তো কিছুই দেখছে না, উপরন্তু তুমি। এটাই বা কখন থেকে হলো? হাত তুলে ইশারা করলো আরিয়ান। এসে পড়ো, আমাদের হাতে সময় একদম নাই। তোমাকে ব্রিফিং দিয়েই আমরা প্রোগ্রাম শুরু করে দিব। দনমনো ভাব নিয়ে আরিয়ানকে অনুসরণ করে রুমে গিয়ে ঢুকলো কুর্চি। দেখা যাক কি হয়। কুর্চি বসতে আরিয়ান প্রশ্ন করলো, রেডিওতে কখনো কাজ করেছো? বিমূঢ় হলো কুর্চি। না তো, গতকালকেই তো বললাম। তবে আমি উপস্থাপনা করেছি, প্রচুর আবৃত্তিও করেছি। হুম। অন্যমনস্কের মতন টেবিলে আঙুল বাজাতে থাকে আরিয়ান। কখনো কারো ইন্টারভিউ নিয়েছো? নার্ভ কেমন, শক্ত আছে? ঠিক বুঝতে পারলো না কুর্চি। ও যে ভেবেছিল তার সাথে কিছু মিলছে না। প্রশ্নগুলো কেমন খাপছাড়া। আরিয়ান কি ওর সাথে ঠাট্টা করছে? ফাজলামি করার জন্য ডেকে এনেছে? গতকালকের ঘটনার প্রতিশোধ? কেমন গোচেপে গেল কুর্চির। সে এর শেষ দেখে ছাড়বে, কিছুতেই বুঝতে দেবে না ও কতটা ঘাবড়ে গেছে। ঠান্ডা গলায় বলল, নার্ভ একদম পাথরের মতো শক্ত, কোনো কিছু আমাকে বিচলিত করতে পারে না। ইন্টারভিউ কারণ নেইনি, তবে প্রয়োজন পড়লে নিতে পারবো। আপনি পরীক্ষা করে দেখুন। জবাবে ওর দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরিয়ান। তারপরে যে ছেলেটাকে ধরে ঝাঁকাচ্ছিল এতক্ষণ, তার সাথে চোখাচোখি করলো। ছেলেটা বলল, ট্রাই করা যায়। এতখানি রিস্ক নেওয়াটা ঠিক হবে? কাজ ঝাঁকালো ছেলেটা। 1 ঘন্টা ধরে ডেড এয়ার থাকার চাইতে বেটার হবে। তাছাড়া নিরালা আকাশ কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। তার ইন্টারভিউ না নিয়ে বিদায় করে দিলে কি না কি ফেসবুকে ছড়িয়ে দিবে, লোকজন তখন আমাদের মারতে না আসে। চোখ গোল গোল করে ফেললো আরিয়ান। নাম কি বললে? নিরালা আকাশ। কে সে? এ খবর কে দিল? এইমাত্র লোনা আমার গোটা 50 শেখ মেসেজের উত্তরে 1 লাইন লিখে পাঠালো, বলেছে নিরালা আকাশ আজকের গেস্ট। আমরা যেন ব্যাপারটা টেকেল করে তারপরেই ফেসবুক ছেড়ে উধাও হয়ে গেছে। এক প্রস্ত গালাগাল বেরুলো আরিয়ানের মুখ দিয়ে। দুহাতে চুল খামচে ধরে বলল, কিন্তু নিরালা আকাশ জিনিসটা কি? মানুষ নাকি কোনো বস্তু? এভাবে এত রিস্ক নিয়ে কেউ অনিয়ারে যায়? মিলন সার্চ করছে, আশা করি কিছু ইনফরমেশন বের করতে পারবে সে আসার আগে। না হলে আমন্ত্রিত অতিথিকেই প্রশ্ন করতে হবে, আপনি কে, কি করেন। রাগে গড়গড় করে উঠল আরিয়ান। লুবনা একবার ফিরে আসুক, ওকে আমি যে কি করব। আমার ব্যাপারটা ভালো লাগেনি আরিয়ান। তোমরা দুজনে একসাথে কাজ করো, কাকে ডাকছো দুজনেরই জানা উচিত না? আরে আমি তো ছুটিতে গেছিলাম, এর মধ্যে লুবনা কাজ এগিয়ে রাখছে ভেবে খুশি হচ্ছিলাম। ফিরে এসে গতকালকে ওর সাথে এই নিয়ে আলোচনা করব ভেবে রেখেছিলাম। আমাকে বলেছিল এমন একজনের সাথে কথা চলছে যে খুব ফেমাস, কিন্তু কাজটা কনফার্ম না করা পর্যন্ত নাম গোপন রাখতে হবে। এই নিরালা আকাশের নাকি, তারই নাকি বুদ্ধি এটা। তার বুদ্ধির চোটে তো আমরা এখন ডুবতে বসেছি। তিক্ত স্বরে বলল রুবেল। দেখো, কেউ বিয়ে করলে তাকে শুভেচ্ছা জানাতে হয়। লুবনা আমাদের এমন ফাঁসিয়ে দিয়েছে, মন থেকে দোয়া তো আসছেই না, ইচ্ছা করছে কি দিয়ে কাঁঠাল পাকাই। জঙ্গলি একটা। এভাবে কেউ ইলোপ করে? কতগুলি মানুষকে বিপদে ফেলে দিল। একটা বিবেচনা থাকবে না ইলোপ করার আগে? সেটাই তো, থাইল্যান্ডে ও কোথায় আছে এ মুহূর্তে জানলে গিয়ে কান ধরে হিড় করে টেনে নিয়ে আসতাম। দরজা খুলে গেল। লম্বা শুকনো মিলন নামের ছেলে মাথা গলিয়ে বলল, পেয়েছি আরিয়ান। নিরালা আকাশ একজন ইনফ্লুয়েন্সার, তার বিশাল অনলাইন শপ রয়েছে গহনার। আটকে উঠল আরিয়ান। এখানে আমি কি কথা বলবো? ব্যাকগ্রাউন্ডও জানি না যে 2-4টা কথা বলে তাকে বলতে লাগিয়ে দিব। আজকের প্রোগ্রাম ক্যান্সেল করে দেবে রুবেল, বলবে অনিবার্য কারণবশত আজকের সেশন স্থগিত। পুরনো কিছু দিয়ে চালিয়ে দেবে। রুবেল কিছু বলার জন্য মুখ খুলতেই দরজা আবার খুলে গেল। এবার রিসেপশনিস্ট মাথা গলালো। আরিয়ান, নিরালা আকাশ নামে একজন এসেছে, বলছে আজকের অতিথি সে, আসতে বলবো? দুর্বল গলায় রুবেল বলল, চলে এসেছে তো, এখন স্থগিত ঘোষণা দেব। এসব ইনফ্লুয়েন্সারদের পাওয়ার অনেক।
কিভাবে নেবে কে জানে। ঝুলে পড়া মুখ নিয়ে পরাজিত সৈনিকের মতন বসে রইল খানিক আরিয়ান। এদিকে কুর্চির মাথায় কিছুই ঢুকছে না টেনশনে। হচ্ছেটা কি? 1 মিনিট গেল, 2 মিনিট গেল, নিশ্ছিদ্র নীরবতা বজায় রইল পুরো ঘরে। তারপরে গা ঝাড়া দিয়ে উঠল আরিয়ান, চোখে মুখে কঠিন সংকল্প। কুর্চির দিকে তাকিয়ে বলল, হাতে সময় নাই, তাই খুব সংক্ষেপে জানাচ্ছি তোমাকে। আমি আর লুবনা দুজনে একসাথে কাজ করি রেডিওতে। থামিয়ে দিল ওকে কুর্চি। আর যে লুবনাকে চিনি তো, মানে প্রোগ্রাম শুনেছি। গুড গুড, কিন্তু আজ সকাল থেকে লুবনা মিসিং। কুর্চি পুরোই হাঁ। মিসিং মানে কিডন্যাপড? উফ, কথা বলো না তো, পুরোটা শোনো আগে। গতকাল আমি ভ্যাকেশন থেকে ফিরে এসেছি। লুবনা গতকাল কাজে আসেনি, কোনো খবরও দেয়নি। আমরা ব্যাপারটাকে পাত্তা দেইনি, কারণ রেকর্ডিং ছিল না। আজ সকালে আমাকে আর রুবেলকে মেসেজ দিয়ে জানিয়েছে সে ইলোপ করেছে, থাইল্যান্ডে চলে গেছে হানিমুন করতে। কেমনটা লাগে বলো দেখি? এদিকে আমাদের মাথায় হাত, রেকর্ডিং রয়েছে। ভেবেছিলাম রেকর্ডিং শেষে দুজনে তোমার ইন্টারভিউ নিব, তুমি তাড়াতাড়ি চলে আসাতে এখন আমাদের অন্য কোনো উপায় নাই। কুর্চি আবারও কনফিউশনে পড়ল। ও কি ঘড়ি ভুল দেখেছে? আগে চলে এসেছে। কোনো উপায় নাই? তোমাকে নিরালা আকাশের ইন্টারভিউ নিতে হবে। আকাশ থেকে পড়ল কুর্চি। আমি তো কখনো ইন্টারভিউ নেইনি। তাও না হয় নিতাম, কিন্তু আমি এই নিরালা আকাশকে চিনিও না। কি প্রশ্ন করব কিছু না জেনে সরাসরি অন এয়ারে? সেসব নিয়ে টেনশন করো না, আমি আছি। রুবেলও থাকবে অন্য সাইড থেকে। আমি ম্যাক্সিমাম প্রশ্ন করব, না হয় তুমি মাঝে মধ্যে 2-1টা প্রশ্ন করো, যেমন আপনার হবি কি, কাজকর্ম কিভাবে শুরু করলেন, এসব হাবিজাবি। রুবেলও সাহস দিল। কোনো ভয় নাই তোমার? লিসেনার্সরা সবসময় একজন ছেলে একজন মেয়ে আর যেতে অভ্যস্ত বলেই বলছে। সামান্য 2-4টা প্রশ্ন করলেই চলবে। আমরা তো আছি, যদি ভুল ভালো কিছু বলো অসুবিধা নাই, আমরা সাথে সাথে সামলে নেব। পারবে? আরিয়ান একরাশ আসনে প্রশ্ন করল। দ্রুত ভেবে নিল কুর্চি, তারপর মাথা চাকালো। পারবো, আপনার হেল্প করলে মনে হয় পারবো। জোর দিয়ে বলল কুর্চি। কোথা থেকে এমন জোর পেল নিজেও জানে না। পারতেও কি হবেই। এটাকে ইন্টারভিউ হিসেবে ধরে নিয়ে আগেবে ওরা একটা বিপদে পড়েছে। এমন সময় যদি মাথা ঠান্ডা রেখে ও ভালো কাজ দেখাতে পারে তো সেটা নিশ্চয়ই একটা প্লাস পয়েন্ট হিসেবে দেখবে এরা। ভেরি গুড, তবে একটা কথা, কি? এখানে সবাই সবাইকে তুমি বলে, বিশেষ করে অন এয়ারে। তুমিও আমাকে আর রুবেলকে তুমি বলবে। আমাদের টার্গেট মূলত ইয়াং জেনারেশন, তারা তুমি তো অভ্যস্ত। কি আর করা, বলবে না হয় তুমি। নীরবে মাথা হেলিয়ে সায় দিল কুর্চি। গুড, ভেরি গুড। নাও এবারে একটু গুছিয়ে বসো, আমরা অন এয়ারে চলে যাই। রুবেল এগিয়ে এসে ওর সামনে রাখা মাইক্রোফোনটা সেট করে দিল। তারপরে অন্য সাইডের দরজা খুলে নিজের জায়গায় গিয়ে বসলো। আরিয়ান ইঙ্গিত করতে রিসেপশনিস্ট গিয়ে নিরালা আকাশকে সাথে করে নিয়ে এলো। মনে মনে দোয়া দরুদ যা মনে পড়েছে একবার পড়ে বুকে ফু দিয়ে নিল কুর্চি। এবারে এসপার কি ওসপার, ভালোটাই ভাববে সে। খারাপ চিন্তা, পরাজিত মনোভাব থেকে ছেটি বিদায় করার চেষ্টা করবে। ভেবে নাও তুমি উপস্থাপনা করতে গেছো কোথাও, গিয়ে শোনো যে গানের শিল্পী আসবে না বলে দিয়েছে। তখন তুমি কি করেছো? তোমার সাধ্য মতন কি সামাল দাওনি কখনো? নিজেকে মোটিভেট করতে থাকলো কুর্চি। মনের মধ্যে কিনো একটা ভাবনা মাথা চাড়াতে উঠতে চাইলো। হয়তো একদিন ও মোটিভেশনাল স্পিকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। কথাটা মনে আসতেই সেটাকে থাবড়া মেরে দমিয়ে দিল। এখন এসব ভাবার সময় না। ফোকাস করো কুর্চি। নড়ে চড়ে গুছিয়ে বসে আত্মবিশ্বাসের হাসি হাসলো। আরিয়ানকে বলল, আমি রেডি। জবাবে মাথা চাকালো আরিয়ান। তাতে ওর সিল্কে চুলগুলো দুলে উঠল। আজ মাথায় রাবার ব্যান্ড বেঁধে আসেনি আরিয়ান। ওর চুল দেখে মোহিত হয়ে গেল একেবারে কুর্চি। চুলে কি ব্যবহার করলে এত রেশমি, এত মোলায়েম, এত ঝরঝরে হয়? একবার জিজ্ঞাসা করে দেখবে? পর মুহূর্তেই ভাবনার গতিপথ রোধ করে দিল ও, কারণ দরজা খুলে ঢুকছে নিরালা আকাশ। হাই, আমি নিরালা আকাশ। গ্রেট টু মিট ইউ। নিরালা আবার নিরালা হলো কবে থেকে? কিন্তু এই প্রশ্ন কুর্চির মনেই রয়ে গেল, কারণ নিরালা আকাশকে দেখে ততক্ষণে ও ভিমড়ি খেয়েছে। মহিলা দেখি চলন্ত জুয়েলারি শপ। রুবেল বলেছিল তার অনলাইনে জুয়েলারি শপ রয়েছে।
তাই বলে পুরো দোকান গায়ে চাপিয়ে আসতে হয়? ঝনঝন করে হাঁটতে গেলে। উপরন্তু যে পরিমাণ মেকআপ করেছে তাতে তাকে বাঙালি বলে আর চেনা যাচ্ছে না, মনে হচ্ছে ফেস পেইন্ট করা জাপানি গেইশা, মানে লেহেঙ্গা পরা গেইশা। বাপরে বাপ, বিস্ময় সামলে নেবার চেষ্টা চালালো কুর্চি। আরিয়ান উঠে দাঁড়িয়ে তার সাথে হ্যান্ডশেক করে বলল, আমি আর যে আরিয়ান, আর ও আর যে কুর্চি। তড়া করে উঠে দাঁড়ালো কুর্চি, হাত বাড়িয়ে দিয়ে বলল। হাই নিরালা আকাশ। কুর্চিকে আপাতমস্তক দেখে নিয়ে ওকে পুরো উপেক্ষা করলো নিরালা আকাশ। আরিয়ানকে উদ্দেশ্য করে বলল, তোমার নাম শুনছি লুবনার কাছে, লুবনা কই? মধুর হাসলো আরিয়ান। এখন আপাতমস্তক বাটারিং না করলে উপায় নাই, বুঝে বলল, নিজেকে খুব সম্মানিত মনে করছি নিরালা আকাশ, তবে দুঃখের সাথে জানাতে হচ্ছে লুবনা আজ থাকতে পারবে না। ওকে খুব জরুরি কাজে থাইল্যান্ডে যেতে হয়েছে কাল গভীর রাতে। তবে কুর্চি থাকবে আমাদের সাথে, সে লুবনার চাইতে কম না। অসন্তুষ্ট গলায় জবাব দিল নিরালা আকাশ। কিন্তু আমি লুবনাকে একসেপ্ট করতেছিলাম, সাথে কথা হয়েছে আমরা কি নিয়ে আলোচনা করব সে নিয়েও প্রস্তুত নিশি। ধামাকা হবে ধামাকা। এখন বলে লুবনা থাকবো না, আমি এটা লাইক করতেছি না। তুমি প্রোগ্রাম ক্যান্সেল করতে চাও? না হলে আরেকদিন ডেট ফেলা যায়। মনে হলো আরিয়ানও এবার দমে গেছে। ঠিক বুঝতে পারছে না কিভাবে নিরালা আকাশকে হ্যান্ডেল করবে। এতক্ষণে রিস্ক নিয়ে সে ইন্টারভিউ শুরু করতে দ্বিধা করছে। একটু ভাবলো নিরালা আকাশ, তারপর বলল, না, রেডি যখন হইয়াই আয়সা পড়ছি তখন আর শুভ কাজে দের কিস বাত কা হে, হো যায় শুরু। তারপর বসতে বসতে বলল, 5 লাখ দিয়ে লেহেঙ্গা কিনছি, কি এমনি এমনি? 5 লাখ? কুর্চির মুখ ফসকে বের হয়ে গেল। কিন্তু এটা তো রেডিও, এখানে কিছু দেখা যাবে না, শুধু শোনা যাবে। স্তম্ভিত হয়ে গেল নিরালা আকাশ। তারপরে মাথায় থাপ্পড় মেরে বলল, হায় রে হায়, আমি তো একদম ভুললাই গেছিলাম, মনে করছি টিভি ইন্টারভিউ হইব, খুদাই এত টাকা খরচ করলাম। এ কথার জবাব আরিয়ান বা কুর্চি কেউই দিল না। তারা নিজেদের সমস্যায় বাঁচে না, নিরালা আকাশের লেহেঙ্গা জনিত সমস্যার মধ্যে মাথা গলাতে চাইল না। অন্য রুম থেকে রুবেল তাড়াতাড়ি বলল, নিরালা আকাশ, তুমি এক কাজ করতে পারো, এখন ছোট্ট একটা লাইভ করে তোমার ফলোয়ার্সদের জানিয়ে দিতে পারো যে তুমি রেডিওতে ইন্টারভিউ দিচ্ছ। তাতে তোমার ভিউয়ার্সরা তোমাকে দেখতে পেল, তোমার 5 লাখ টাকার লেহেঙ্গা দেখলো, আবার তোমার ইন্টারভিউ এর কথাও জানতে পারলো। গুড আইডিয়া। চট করে ফোন বের করে নিরালা আকাশ লাইভে চলে গেল। রুবেলের কথার অন্তর্নিহিত খোঁচা ধরতে পারল না। আরিয়ান রুবেলের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। কাজ ঝাঁকিয়ে চোখ টিপল রুবেল। অবশেষে সবাই গুছিয়ে বসতে আরিয়ান অন চেয়ারে চলে গেল। ধরি মাছ নাচুই পানি কায়দে আরম্ভ করলো। আজ আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিরালা আকাশ। আপনারা তো তাকে সবাই চেনেন, তাই আমি আর কি বলবো, নিরালা আকাশকেই বলবার অনুরোধ করছি। আচ্ছা নিরালা আকাশ, তোমার নিজের সম্বন্ধে, কাজের সম্বন্ধে লিসেনার্সদের একটু জানাবে? শিওর। হাই এভরিবডি, আমি নিরালা আকাশ, ইয়োর মোস্ট পপুলার ইনফ্লুয়েন্সার। সবাই আমাকে চেনে, আমার জুয়েলারি শপের কথা জানে, বাট আমি আজ জুয়েলারির কথা বলতে আসি নাই, আইসি অন্য একটা অ্যানাউন্সমেন্ট দিবার লাগিয়া। নিরালা আকাশ, তোমার জুয়েলারি শপের গল্প দিয়ে শুরু করা যাক না হয়? সেসব লিসেনার্সরা অনেক শুনছে, এক কথা কয়বার কপচামু। আমি এখন বলি আসল কথাটা। হতাশ হয়ে আরিয়ান রুবেলের দিকে আবার তাকালো কাচের জানালা দিয়ে। রুবেল না দেখার ভান করে রইল। আচ্ছা বলো। আমি আজ বলবো প্রাক্তন, তুই চায়া থাক মিয়া। নিরালা আকাশকে কথা বলতে দিয়ে আরিয়ান সবে পানের বোতলের ছিপি খুলে এক ঢোক পানি খাচ্ছিল। এই কথা শুনে ভীষণ খেলো। মুখ থেকে পানি ছিটকে গিয়ে পড়লো ওর মাইকের ওপর। পুরো মাইক পানিতে ছয়লাভ। আরিয়ান কাশতে থাকে। বহু কষ্টে কাশি দমন করে বলল, কি নিয়ে কথা বলবে আজ? প্রাক্তন, তুই চায়া থাক। বোকার মতন প্রশ্ন করলো আরিয়ান। তোমার গয়নার দোকানের নাম এটা? ওদিক থেকে রুবেল 2 হাত তুলে প্রাণপণে আরিয়ানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। সেদিকে তাকাতে রুবেল ইঙ্গিতে বুঝিয়ে দিল যে ওর মাইক কাজ করছে না। খুব সম্ভবত পানি পড়ে কিছু গোলমাল হয়েছে। হতভম্বের মতন নিজের মাইক খানিকক্ষণ নাড়াচাড়া করলো আরিয়ান। কয়েকবার থাবড়া দিল। তারপর হতাশ হয়ে একবার রুবেল, একবার নিরালা আকাশের দিকে তাকালো। তারপর কুর্চিকে ইশারা করলো চালিয়ে নিতে। কুর্চির চোখ ছানা বড় হয়ে গেল।
এতক্ষণে সে শুধু একটা কথাই বলেছে, নিরালা আকাশ, আপনি কেমন আছেন? আর এখন পুরো ইন্টারভিউ ওকে চালিয়ে নিতে হবে। ভয়ে ভয়ে একবার রুবেলের দিকে তাকিয়ে দেখলো। রুবেল 2 হাত মাথার উপরে তুলে প্রাণপণে ইশারা করলো যাতে ডেড এয়ার না থাকে। নিরালা আকাশের দিকে তাকালো কুর্চি। সে তখন সবাইকে দেখছে। তারপর মেকআপের সয়লাভ, চোখ মুখ ঘুরিয়ে বিরক্তি প্রকাশ করলো। সামলে নিল নিজেকে কুর্চি। প্রশ্ন করলো, নিরালা আকাশ, আপনি কি নিয়ে কথা বলবেন আজকে? আবার একটু বলবেন? বললাম না প্রাক্তন, তুই চায়া থাক। প্রাক্তন তুই চায় থাক? হ্যাঁ, কেন প্রাক্তন চায় থাকবে? কারণ ইনকাম আমার মাসে 12 লাখ। বুঝলাম না আপু। বিরক্ত হলো নিরালা আকাশ। এতে না বোঝার কি আছে? মাসে 12 লাখ টাকা ইনকাম আমার। আচ্ছা, শুনে তো গহনা সম্পর্কিত কিছু বলে মনে হচ্ছে না। একবার আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান মাথা চেকে ওকে উৎসাহ দিল। আরিয়ানের উৎসাহ পেয়ে খানিকটা ধাতস্থ হলো কুর্চি। এটা নিয়ে একটু বিস্তারিত বলবেন কি? মানে নাম শুনে গয়না বলে মনে হচ্ছে না, নাকি এ আপনার নতুন গয়নার লাইন? ঝকঝকে হাসি হাসলো নিরালা আকাশ। বলবো বলেই তো আইলাম এইখানে। নিউজটা প্রথম বাইর হইব, তারপরে আমার পেজে খবর যাইব। প্রাক্তন তুই ছায়া থাক আমার বই, আমার জীবনী। ও, বলে থেমে গেছিল কুর্চি। রেডিওতে আছে মনে পড়তে সাথে সাথে যোগ করলো, অভিনন্দন আপনাকে। নিরালা আকাশ, ইনফ্লুয়েন্সার ও রাইটার, এমন কম্বিনেশন আগে হয়েছে কিনা আমার জানা নেই। হলো আপনাকে শুভেচ্ছা। এটা কি আপনার প্রথম বই? এই প্রথম বই এবং শেষ বই। আমার এত সময় আছে নাকি যে বইটই লিখো? বই লিখবো যাদের হাতে কাজকর্ম নাই তারা। আমি এত ফেমাস, এত বিজি, কিন্তু এই বই আমি লিখছি আমার মতো আরো শত শত নারীকে কি যেন বলে, উদ্বুদ্ধ। হ্যাঁ, উদ্বুদ্ধ করতে। তারা যেন প্রাক্তনের উষ্টা খাইয়া নিজের জীবন বরবাদ না করে, দাঁতের দাঁত চাইপা নিজের গুছাইয়া নেয়। একদিন সফলতা আইবই, তখন তারাও প্রাক্তন তুই চায়া থাকের মতো আরেকটা মাস্টারপিস লিখতে পারব। মাস্টারপিস শুনে কুর্চি হাঁ। মাস্টারপিস? এই বইয়ে কি রয়েছে যাতে আপনি একে মাস্টারপিস বলছেন নিরালা আকাশ? জীবনী হইলেও বইয়ে আমি জন্ম বড় হওয়া নিয়ে কিছু বলি নাই। আমি শুধু ফোকাস করছি আমার জীবনের শয়তান বেটাটার উপরে। হ্যাঁ, নাম আনামুল ইসলাম। বেটা বদের বদ, শয়তানের লাঠি। প্রেম করার সময় কত মিষ্টি মিষ্টি কথা, এই করমু সেই করমু, কিন্তু বিয়া করার সময় মা মইরা যাইতেছে, মায়ের কথা মতো বিয়া করতে হইব, এসব হাবি যাবি বলে ভাত্তা দিছে আমারে। শুনে কুর্চির চক্ষু চড়ক গাছ। তাহলে আপনি প্রতিশোধ নিতে এ বই লিখছেন? তা নয় তো কি, বেটা সুখে শান্তিতে সংসার করব। আর আমি চায় চায় দেখুম। আজ প্রি অর্ডার শুরু হইল। বই প্রকাশ পাইলে তার বউরে 1 কপি পাঠামো। ওইরা বুঝবো কার সাথে বিয়া হয়েছে। হ্যাঁ, বেটা ফন্ট। কুর্চি একটু দম নিল। একবার আরিয়ানের দিকে তাকালো। নিরালা আকাশ কথা শেষ করে অল্প অল্প হাঁপাচ্ছে। মনে হচ্ছে উত্তেজিত হয়ে যাচ্ছে। এই অবস্থায় এই লাইনে আরো প্রশ্ন করা ঠিক হবে কি? আরিয়ান সেটা বুঝতে পারল না। সে কুর্চিকে উৎসাহ দিতে বুড়ো আঙ্গুল দেখে ইশারা করলো, তার মানে ইন্টারভিউ ভালো হচ্ছে। মাথা চাকিয়ে বোঝাতে চাইলো কুর্চি যেন চালিয়ে যায়। তাতে ওর চুল আবারও দুলে উঠল। সেদিকে সম্মোহিতের মতন তাকিয়ে রইল কুর্চি। হুঁশ ফিরতে একটু ভাবলো, তারপর নতুন প্রশ্ন করলো, নিরালা আকাশ, ব্যাপারটা কি একটু বেশি বেশি হয়ে গেল না? এইভাবে সবার সামনে তাকে অপদস্থ না করে আপনি তাকে ধন্যবাদ জানাতে পারতেন। ঘটনা যাই হোক, তার জন্যই তো আপনি আজ এই অবস্থানে এসেছেন। আপনি এখন তাকে ধন্যবাদ জানাতে চান অন এয়ারে? না। একরকম চিল্লিয়ে উঠল নিরালা আকাশ। আচমকা খুবই ক্ষেপে গেল সে। এই বই নারী স্বাধীনতার বই। নারীদেরকে যুগ যুগ দমায় রাখলেও তারা একদিন তেড়ে ফুড়ে বাইর হইবই। আমি তার প্রমাণ। আনামুল ইসলামের মতো গোবরের পোকাগুলো আমার মতো শত শত নারীর জীবনে আইলেও আমাদের কেউ দমাইয়া রাখতে পারবো না। এই কথাটা সব বাইরে জানাইবার জন্য আমি বইটা লিখছি। কুর্চি খানিকটা কুকড়ে গেল, কথা খুঁজে পেল না। নিরালা আকাশ দেখি নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার উপক্রম করছে। অসহায়ের মতন আরিয়ানের দিকে তাকাতে সে আবার ইঙ্গিত করলো আরো প্রশ্ন করতে।
কিন্তু কি প্রশ্ন করবে সেটাই খুঁজে পেল না ও। ওকে বাঁচিয়ে দিল রুবেল। আমরা এবার লিসেনার্সদের কাছ থেকে কিছু কোয়েশ্চেন্স নিতে পারি, তাতে নিরালা আকাশের বই নিয়ে আরো খানিকটা জানতে পারবো। প্রথম প্রশ্ন করবেন, আপনার নামটা বলবেন প্লিজ। খড়খড়ে এক পুরুষের গলা শোনা গেল, তার উপরে বাজ পড়ল যেন। আমার নাম তো একটু আগেই শুনলেন, আনামুল ইসলাম। আমি হইলাম হিয়া আপনাদের নিরালা আকাশ নাকি কই হের প্রাক্তন প্রেমিকা। তো কখন তার নাম নিরালা আকাশ আইছিল না, কুলসুম বেগম ঢাকা শহরে আইয়া হইছে ইনফ্লুয়েন্সার। তার আগে মফসল শহরে দুজনের লোকা আইসাইন চালতেছিল। এই বলছে এই জন্যই তো হেরে বিয়া করি নাই। এখন রেডিওতে আইসা আমারে হুমকি দেয়, দেখা নিমু তোরে কুলসুম, তুই একবার আই আমাগো শহরে। প্রশ্নের বহর শুনে সবার চোখ ছানা বড়া। চিৎকার করে উঠল নিরালা আকাশ। হালার পুত আনাম, এত বড় মিথ্যা কথা তুই আমার নামে কইলি, কইতে পারলি? আমার আসনাই আসিল নাকি তুই মায়ের কথায় ইন্দুরের মতো গর্তে লুকাইলি? তারপর আরো কি কি বলল, কুর্চি তার অর্ধেক কথাই বুঝতে পারল না। শুধু বুঝতে পারলো কথার ফাঁকে ফাঁকে প্রচুর গালিগালাজও চলেছে। গালিগালাজ পর্ব শেষ হতে নিরালা আকাশ ভ্যা করে কেঁদে দিল। তারপর উঠে দাঁড়িয়ে ছুটে রুম থেকে বের হয়ে গেল। পেছনে সবাই হতবাক হয়ে বসে রইল। কিছুক্ষণ সবাই চুপচাপ। রুবেল অন্য রুম থেকে দরজা খুলে বের হয়ে এই রুমে ঢুকলো। আরিয়ান মুখ লাল করে শুধু বলল, লুবনাকে সামনে পেলে ওকে আমি খুন করে ফেলবো। নিষ্ক্রিয় ভাবে জবাব দিল রুবেল, যেন এতক্ষণ নাটক চলছিল। সেটা খুব স্বাভাবিক ব্যাপার। চিন্তার কিছু নাই, আমি বহু আগেই ব্রডকাস্টিং বন্ধ করে দিয়েছি। বলেছি টেকনিক্যাল ডিফিকাল্টিস। এখন বন্ধু তুই লোকাল বাস, গান শুনছে সবাই। কুর্চি আর নিতে পারল না। প্রথমে হো হো করে হাসতে আরম্ভ করলো, কিন্তু কিছুক্ষণ পরেই সে হাসি হাউমাউ কান্নায় পরিণত হয়ে গেল। ওর কাণ্ড দেখে বাকি দুজন আতঙ্কিত হয়ে ওর দিকে তাকিয়ে রইল। এমন করছে কেন মেয়েটা? আরিয়ান গাধার মতো রুবেলকে প্রশ্ন করলো। ও কাঁদছে কেন? কাজ ঝাঁকালো রুবেল। তার আমি কি জানি, কাঁদবার মতো কিছু হয়েছে নাকি। আমি আর ড্রামা নিতে পারছি না, একদিনের জন্য যথেষ্ট হয়েছে। কেমন করে থামাবো? কি জানি, জড়াই ধরতে পারো। ভীষণ অপ্রস্তুত হলো আরিয়ান। গবেট, জড়াই ধরবো কেন? কি জানি, মনে হলো তাই বললাম। স্টুপিড, যাও ওর জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। রুবেল পালাতে পেরে বেঁচে গেল যেন। ও বের হয়ে যেতে আরিয়ান সাবধানে কথা আরম্ভ করলো। ইয়ে কুর্চি, তুমি কাঁদছো কেন? নাকের জলে চোখের জলে এক হয়ে কুর্চি জবাব দিল, আজকেও আমার ইন্টারভিউ ভালো হয়নি, এখানে আমার চাকরি হবে না, অথচ আমার এত ইচ্ছা। কে বলেছে ইন্টারভিউ ভালো হয়নি? বিনা প্রিপারেশনে, কিছু না জেনে, কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও যা তুমি করেছো, আমি সত্যি ইমপ্রেসড কুর্চি। অমনি কান্না বন্ধ হয়ে গেল কুর্চির। সত্যি বলছো? টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে ওর দিকে এগিয়ে দিল আরিয়ান। নাও। টিস্যু নিয়ে চোখ মুছলো, নাক ঝাড়লো কুর্চি। দেখো, তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি খুবই ভালো করেছো, এ নিয়ে মনে কোনো সন্দেহ রেখো না। আজ বাড়ি যাও, কাল থেকে এসো, আমরা নতুন করে বসবো, তোমার চাকরির টার্মস এন্ড কন্ডিশনস নিয়ে কথা বলবো। মুখ উজ্জ্বল হয়ে গেল কুর্চির। সত্যি বলছো আমার চাকরি হয়ে গেছে? হয়ে গেছে তো। মৃদু হেসে চেয়ারে হেলান দিয়ে বসলো আরিয়ান। সামনে শুধু চাকরি না, আর অনেক কিছুই হতে পারে। এজন্য ও প্রতিদিন বাস স্টপে দাঁড়িয়ে থাকতো, কিন্তু কিভাবে আলাপ করবে বুঝতে পারছিল না। কেমন করে যেন কার্তেলেও ভাবে সব সুন্দরভাবে মিলে গেল। একটা ক্লিপের কারণে এত কিছু হবে কে জানতো। মিষ্টির বাক্স হাতে নিয়ে সেদিন বাসে ফিরে দন্ত বিকশিত করে মাকে খুশির খবর দিল কুর্চি। মা, রেডিওতে আমার চাকরি হয়ে গেছে। ও মা, তোকে আবার চাকরি দিল কে? কার খেয়ে দে কাজ নাই? এর উত্তরে আর কি বলবে কুর্চি? ওর কপালটাই এমন, সবার মা ওরকম, ওর মাটায় সৃষ্টি ছাড়া। ওর ধারণা হাসপাতালে নিশ্চয়ই অদল বদল হয়ে গিয়েছিল ও, না হলে এরকম হতেই পারে না। মা হবে সিনেমার মায়েদের মতো। ওর মাকে কোনো মতে সে কাতারে ফেলা সম্ভব না। তবে বাবা খুব উৎসাহ ছিলেন। সাথে সাথে বক্স খুলে চট করে আস্ত একটা মিষ্টি মুখে চালান করে দিয়ে বললেন, বাহ, চমৎকার মিষ্টি। হতেই হবে, 800 টাকা কেজি। তাহলে তো আরেকটা খেতেই হয়। খুব ভালো চাকরি পেয়েছিস রে বিবলিন। ভালো চাকরি কিনা জানি না, তবে আমার স্বপ্নের চাকরি বাবা। গুড, ভেরি গুড। ওদিকে মা হা হা করছে।
তুমি দুইটা কোলবালির সাইজের মিষ্টি গপ গপ খেয়ে ফেললে। তোমার না খেতে মানা? সেই দিনই তো ব্লাড টেস্ট করার পর ডাক্তার মানা করলো। সম্প্রতি কিছু শারীরিক অসুবিধা দেখা দেওয়ায় নাসিম সাহেবকে ধরে বেঁধে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন শিউলি রহমান। ডাক্তার সাহেব যখন 1.5 মাইল লম্বা নানান টেস্টের এক এক ফর্দ হাতে ধরিয়ে দিয়েছিলেন, তার মধ্য থেকে বেরোলো যে নাসিম সাহেবের সুগার লেভেল বর্ডার লাইনে ঝুলে রয়েছে। এই ক্রস করবে বলে এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে শিউলি রহমান তার খানাদানার ওপরে কঠোর বিধিনিষেধ জারি রেখেছেন। পছন্দের সব খাবারই তার জন্য নিষিদ্ধ, কিন্তু ফাঁক পেলে এটা সেটা অপকর্ম করে বসেন, যেমন এখন করলেন। সো তাচ্ছিল্য শব্দ করে কথাটাকে উড়িয়ে দেবার চেষ্টা করলেন নাসিম সাহেব। ডাক্তারে কি না বলে আর মুক্তার কি না খায়। ডাক্তারে কি না বলে? বানিয়ে বানিয়ে বলছে ডাক্তার। তোমার কাছ থেকে টাকা খেয়ে আবল তাবল বকছে। আমি কিছুক্ষণ কথা বলতে পারলেন না শিউলি রহমান। আমি ডাক্তারকে টাকা খাইয়ে এসব বলিয়ে নিয়েছি, তাতে আমার লাভ? শিউলি রহমানের গলার স্বর উত্তরোত্তর চড়ে যাচ্ছে দেখে বেগতিক বুঝি বাড়ি ছেড়ে পালালেন নাসিম সাহেব। বললেন বন্ধুর খুব বিপদ, তখনই যেতে হবে। কথাটা অবশ্য শিউলি রহমান একেবারেই বিশ্বাস করলেন না। পাকা গোয়েন্দার মতন জেরা করতে আরম্ভ করলেন। কোন বন্ধু? নাম কি? কোথায় থাকে? ফিরে এসে বলবো বলে পত্রপাঠ ভেগে গেলেন নাসিম সাহেব। শিউলি রহমান তখন কুর্চিকে নিয়ে পড়লেন। বললি না চাকরি কে দিল তোকে? কুর্চি বিরক্ত। আরে মহা জ্বালা দেখি, চাকরি আবার কে দিবে? আমি রীতিমতো কঠিন ইন্টারভিউ দিয়ে কত কষ্ট করে চাকরিটা জোগাড় করলাম, বলে কিনা কে দিল। আচ্ছা মানুষ তো তুমি, আমার দ্বারা কিছু হবে না তাই মনে করো নাকি? মনে না করার মতো প্রমাণ এখনো পাইনি, যেদিন পাবো বিশ্বাস করব। কিসে প্রমাণ পাচ্ছ না তুমি? একটু খোলাসা করে বললে আমার জন্য ভালো হয়। তাহলে তো আমার মোটা ডায়েরিটা আনতে হয়, সেখানে সব লেখা আছে। দাঁড়া, একটা মনে পড়েছে। বাড়ির কোনো কাজ তোকে দিয়ে হয় না, উল্টো তোকেই ধরে বেঁধে তোয়াজ করে খাওয়াতে হয়। তারপর ধর নিজের ঘরটাও পরিষ্কার রাখতে পারিস না। একদিন মিনু কাজে না এলে চোখে সর্ষে ফুল দেখিস। তারপরে ধর আরো আছে নাকি? আসলটাই তো বলিনি। বলে ফেল, চান্স যখন পেয়েছো। তোকে বললাম সেদিন দোকানে যে মহিলার সাথে আলাপ হলো, সে তার ছেলের জন্য তোকে খুব করে চাইছে, তো কানেই নিলি না। আশ্চর্য করলে মা, খুপড়ি দোকানে পাওয়া বিয়ের প্রস্তাব আমি সিরিয়াসলি নিব? এখনো এতটাও ডাউন মার্কেটে হইনি। খুপড়ি দোকান থেকে জামা কাপড় তো ঠিকই কিনতে চাইলি। তুমি যে কি না, জামা কাপড় কেনা আর জামাই বাছাই করা এক হলো? অবলীলাক্রমে শিউলি রহমান বললেন, বিয়ে একবার হয়ে গেলে সব সেম। তোর বাবাকে দেখিস না? ব্যাপার হচ্ছে এই যে মাস দুয়েক আগে মাকে সাথে নিয়ে কুর্চি গিয়েছিল চাঁদনি চকের এক পরিচিত দোকানে। দোকান ঘুরছি হলো কাপড় চোপড় ভালো রাখে তারা। সেখানে এক সম্পূর্ণ অপরিচিত মহিলা বলতে গেলে গায়ে পড়ে ওদের কথার মধ্যে ঢুকে পড়েছিল। কুর্চি আশ্চর্য হয়ে তাকাতেই ওর হাতে ধরা জামার দিকে আঙুল দেখিয়ে বললেন, সুন্দর রং। কুর্চি কি বলবে ভেবে পেল না, ভদ্রতা করে বলেছিল, জি সুন্দর। তোমাকে খুব মানাবে। এর উত্তরও কুর্চির কাছে নেই। জি। ভদ্রমহিলা তখন শিউলি রহমানকে উদ্দেশ্য করে বললেন, আপনার মেয়ে বেশ সুন্দর, সবকিছুতেই মানাবে। এসব ক্ষেত্রে মারা সাধারণত যা করে শিউলি রহমানও তাই করলেন। তিনি গোলে হালুয়া হয়ে গেলেন এবং কুর্সির সৌন্দর্যের পুরো ক্রেডিটটা নিজে নিয়ে নিতে চাইলেন। ধন্যবাদ আপা, সবাই বলে ও আমার মতো হয়েছে। কুর্চি উঠে দাঁড়ালো। চাঁদনি চকের খুপড়ির দোকানে বসে খাজুরে আলাপের মজা বোঝা ওর কর্ম না। পাশের দোকানের দিকে যেতে যেতে বলল, মা আমি এই দোকানে যাচ্ছি। 5 মিনিটের মাথায় হাসি হাসি মুখে সেখানে শিউলি রহমানের আগমন ও তাকে বগল দাবা করে বাসার দিকে প্রস্থান। কুর্চি যতই বলে আগের দোকানে গিয়ে জামাটা ও ঠিক কিনবে, শিউলি রহমান কানেই তুললেন না। তার মুখের হাসিরও কোনো হেরফের হলো না। পরে শুনলো ওই দোকানের ছোট টুলে বসে দোকানেদের এক হাত দূরত্ব রেখে ভদ্রমহিলা নাকি নিজের ছেলের জন্য কুর্চিকে পছন্দ করেছেন। এখন বিয়ের কথা বলবার জন্য বাসাও আসতে চাইছেন। বিয়েটা লেগে যায় কিনা জানার জন্য দোকানেদের চোখেও আগ্রহ ফেটে পড়ার উপক্রম হয়েছিল। তারা কাজকর্ম বাদ দিয়ে হাঁ করে প্রতিটা কথা গিলছিল। শুনে কুর্চি শুধু বলেছে, উনি যদি আসেন তো আমি বাড়ি ছেড়ে পালাবো বলে দিলাম, কিন্তু তখন আবার বলতে এসো না যে মেয়ের জন্য তোমার মান সম্মান গেছে।
কুর্চির কঠিন মুখ দেখে শিউলি রহমান ভদ্রমহিলাকে বাড়িতে ডাকতে সাহস করেননি, আবার সরাসরি নাও করে দেননি। আগডুম বাগডুম কিছু একটা বলে ঠেকিয়ে রেখেছেন, তবে প্রায়শই এ প্রসঙ্গ তুলে কুর্চিকে ঠেস দেন। কুর্চি যথাসম্ভব গায়ে না মাখার চেষ্টা করে এবং ওর আবার মনে হয় হাসপাতালে কিছু একটা খাপলা হয়েছিল নিশ্চয়ই। আসল মা হলে ভদ্রমহিলার কথা এক কান্দে ঢুকি অন্য কান্দে বের করে দিত, বলতো, আমার মেয়ে এখন বিয়ে করবে না আপা, পড়াশোনা শেষ না হলে কিসের বিয়ে? তাছাড়া ওর স্বপ্ন আর যে হবার। আপনার চেনা পরিচিত কেউ থাকলে একটু বলবেন। পৃথিবীতে অনেক আশ্চর্য ঘটনা ঘটে, কাকতালীয় ঘটনাও ঘটে। তার মধ্যে একটা হচ্ছে কুর্চির আরিয়ানের অফিসে চাকরির ইন্টারভিউ দিতে আসাটা। কারণ আরিয়ান হচ্ছে সেই ছেলে যার মা আদিবা চাঁদনি চকে বাজার করতে গিয়ে কুর্চিকে এক দেখাতেই পছন্দ করে ফেলেছিলেন ও ছেলের বউ বানাতে হন্যে হয়ে গেছেন। তবে কুর্চির রূপ দেখে মোহিত হবার চাইতে মায়ের সাথে কুর্চির কথোপকথন শুনে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এমন বউ তার চাই, কারণ নিজের ছেলের সাথেও তার এমনই মজার সম্পর্ক। কুর্চিকে যেমন মায়ের পিছে সারাক্ষণ লেগে থাকতে দেখলেন, আরিয়ানও তেমনি সবসময় তার পিছে লেগে থাকে। এমন এমন কথা বলে যে পেট ফেটে হাসি আসে। কে বলবে দুজন মা ছেলে? একটা উদাহরণ দেয়া যায়। এক ছুটির দিনে সকালে নাস্তার টেবিলে তারা তিনজন নাস্তা খেতে বসে গল্প করছিলেন। আদিবা হঠাৎ বলে উঠলেন, ইস, কতদিন ইলিশ পোলাও খাই না। আরিয়ান একটু অবাক হলো। মা ইলিশের ভক্ত জানতো না, কাটার ভয়ে এড়িয়ে চলে দেখে এসেছে। তুমি তো ইলিশ তেমন খাও না। খাই না তবে তবে কি? সকালে পরোটা ভাজতে গিয়ে চোখের সামনে ভেসে উঠল এক থালা গরম ধোয়া ওঠা ইলিশ পোলাওয়ের দৃশ্য। মা রান্না করতো, আমরা ভাই বোনেরা শাক দিয়ে বসে খেতাম দাদা বাড়িতে। মায়ের বিখ্যাত রেসিপি। বাপরে মা, তুমি দেখি সেই লেভেলে পৌঁছে গেছো। আজকাল পরোটার মধ্যেও নির্বাক ছায়াছবি দেখছো। তোমার পা বাড়িয়ে দাও দেখি, সালাম করি। মারবো থাপ্পড়? আদিবা হেসে ফেলেছিলেন ছেলের দুষ্টুমিতে। কথাটা সেখানেই শেষ হয়ে গিয়েছিল। আদিবার স্বামী ইমরান সাহেব খুব কম কথার মানুষ। তিনি নীরবে খেয়ে উঠে গেলেন, কিন্তু দুপুর 12টার দিকে বেশ বড় সাইজের ইলিশ বাসায় চলে এলো। আদিবার চোখ কপালে উঠে গেল। এই ইলিশ তুমি কিনলে? কিনলাম। ইমরান সাহেব অযথা কথা খরচ করার মধ্যে নেই। খুব সম্ভবত ইলিশ কিনে তার রিসোর্স ফুরিয়ে গেছে। কেন কিনলে? তুমি ইলিশ পোলাও খেতে চেয়েছিলে। পুরোই বাকরুদ্ধ হয়ে গেলেন আদিবা। সম্মিত ফিরতে ছুট লাগালেন রান্নাঘরের দিকে। তাজা ইলিশ, আজকেই রান্না করতে হবে। ব্যাপার দেখে আরিয়ান হেসে বাঁচে না। এক ফাঁকে মাকে খোঁচাতে এলো। ভদ্রলোককে এতখানি খাটাতে তোমার লজ্জা করলো না? ছুটির দিনে কোথায় আরাম করবে তা না, বউয়ের জন্য আকাশ বাতাস এক করে ইলিশ কিনতে দৌড় দিল। ছি, কেমন বউ তুমি? আমি বলেছি তাকে কিনতে। মুখে না বললেও ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিয়েছ। ভদ্রলোক মোহব্বতে পড়ে কিনে এনেছে। চোখ পাকালো তাতে আদিবা। তা আমার বর আমাকে মহব্বত করে, তোর এত জলে কেন রে? বাহ, আমার জ্বলবে কেন? মোহব্বত ভালো জিনিস, একটাই মুশকিল, অনেক টাকা খরচ করায়, এনার্জিও। নিজের বউয়ের জন্য টাকা এনার্জি খরচ করা কি খারাপ? আহা, তুমি শুরু থেকেই এমন ডিফেন্সিভ হচ্ছ কেন? আমি বলেছি খারাপ? না বললেও তোর গলার টন তাই বলছে। গলার টোনের কথা বাদ দাও মা, রেডিওতে চাকরি করি তো, গলার টোনে নানান ভ্যারিয়েশন আনতে হয়। নীরবে কিছুক্ষণ হাড়ির পোলাও নাড়লেন আদিবা। তারপরে হাসতে হাসতে বললেন, মুরত থাকে তো বিয়ে কর, নিজের বউকে যত খুশি মহব্বত দেখা না, কে মানা করেছে? মুরদ নাই আপাতত, অল্প কয়টা টাকাই ভরসা। ইলিশ কিনতে হলে এখন আমাকে থালা নিয়ে রাস্তায় বসতে হবে। আহা, এখন নাই পরে হবে। আগে থেকেই নেগেটিভ মন কেন? তোর বাবা এমন নেগেটিভ ভাবনা হলে বিয়ের সাহস করতে পারতো? তার অবস্থাও তো তখন থালা হাতেই ছিল। হাসাহাসি করলেও বিয়ের কথাটা তখনই মাথায় গেঁথে গিয়েছিল আদিবার। আরিয়ানের বিয়ে দেবেন তিনি। টুকটুকে বউ আসবে ঘরে, সারাদিন হাহা হিহি চলবে। সেজন্য হাসি খুশি মেয়ে চাই যে আরিয়ানের যোগগুলো বুঝবে। আর এজন্যই কুর্চিকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিলেন। সেদিন চাঁদনি চক থেকে বাড়ি ফিরে আরিয়ানকে পাকড়াও করলেন তিনি। এই মেয়েটাকে দেখ। আরিয়ান দেখল। কার ছবি এটা? কোথায় জায়গাটা? চাঁদনি চকে গিয়েছিলাম, সেখানে মেয়েটাকে দেখলাম, ভালো লাগলো, তোকে দেখাতে ছবি তুলে নিয়ে এলাম। চক্ষু চড়ক গাছ হবার দশা আরিয়ানের।
মা, তুমি বাজারে গিয়ে র্যান্ডম মেয়ের ছবি তুলে বেড়াচ্ছ? কোনোদিন তোমাকে পুলিশে ধরবে না? আজ থেকে তোমার একলা বাইরে ঘোরাফেরা বন্ধ। শোন, এই মেয়ের সাথেই তোর বিয়ে দিব, যদি মেয়ে রাজি হয়। বেশ তেজি আছে। তাতে আবার আতে ঘা লাগলো আরিয়ানের। কেন রাজি না হবার কারণ কি? আমি কি ফেলনা নাকি? ফেলনা না হলেও কনের চাইতে যখন বরের চুলের পাহাড় বেশি হয়, তখন কনে বিয়েতে রাজি নাও হতে পারে। নাক ছিটকালো আরিয়ান। তাহলে এমন হিংসুটি মেয়েকে বিয়ে করতে আমার দায় পড়েছে? ওর নজরে নজরেই আমার চুলগুলি ঝরে যেতে পারে, সেটাই কি তুমি চাও? মায়ের কথাকে তেমন পাত্তা দেয়নি আরিয়ান। মায়ের মাথায় দিনরাত আজগুবি ভাবনা চলছে, এটাও তেমন একটা। 2 দিনেই ভুলে যাবে। তবে আদিবা ভুললেন না, জনে জনে দেখিয়ে বেড়ালেন হবু বইয়ের ছবি। তার মধ্যে তার বর ইমরান সাহেব ও বাসার সাহায্যকারিনী মুক্তার মাও ছিল। মুক্তার মা এতে খুব তাল দিল। ইমরান সাহেব স্বভাব মতো নীরব রইলেন, কিন্তু একদিন আরিয়ানের রুমে এসে ছেলেকে ডাক দিলেন। আরিয়ান, একটা কথা বলবো ভাবছিলাম। বলো বাবা। তোমার মা দেখলাম তোমার বিয়ে নিয়ে খুব এক্সাইটেড। বাবা মার মাথায় একসাথে 100টা প্রজেক্ট চলে, এটা তার মধ্যে একটা। কিন্তু এটাতে তার ফোকাস বেশি। পড়াশোনা শেষ, চাকরি করছো, বিয়ের কথা ভাবতেই পারে সে। কিন্তু এখানে আমার একটা কথা আছে আরিয়ান। বলো বাবা। চাকরি করছো ঠিকই, কিন্তু সলিড একটা চাকরি না হলে বিয়ে নিয়ে সিরিয়াসলি কিছু ভেবো না, বুঝলে? বাবা, তুমি নিশ্চিন্ত থাকো। মা যতটা এক্সাইটেড, আমি তার কানা করিও না। এই অবস্থায় বিয়ের কথা মাথাতেই আনছি না। ইমরান সাহেব খুব কম কথার মানুষ। ছেলেকে যথেষ্ট জ্ঞানদান করা হয়েছে ভেবে প্রস্থান করলেন। আরিয়ানও বাবার কথাকে সবসময় গুরুত্ব দিয়ে এসেছে, কাজেই কথাটাকে সে মাথায় গেঁথে নিল। তবে 2 দিন পরে বাস স্ট্যান্ডে পৌঁছেই দেখে এক দারুণ চমক অপেক্ষা করছে ওর জন্য। ফটোর সেই মেয়েটা জলজন্ত রূপ ধরে বাসের অপেক্ষায় রয়েছে। তারপর থেকে বাসে যাওয়া আসা শুরু করলো আরিয়ান। তখন প্রায় ওকে দেখত, কখনো একলা, কখনো বান্ধবীদের সাথে। বাপরে বাপ, মেয়েরা যে এত কথা বলতে পারে! টপিক ছাড়া বকবক করেই যাচ্ছে। তবে মেয়েটার গলার স্বর মিষ্টি, উচ্চারণ স্পষ্ট, এজন্য শুনতে ভালো লাগতো। আরো 2 দিন যেতে মেয়েটা ওকে লক্ষ্য করলো। তখন থেকে কালো চশমা পরে আসতো আরিয়ান। মাকে বিশ্বাস নেই, হয়তো ওর ফটো এতদিনে ওদিকে চলে গেছে। ওকে চিনতে পেরে যদি ভুল কিছু ভেবে নিয়েছে। তবে বাসের ঘটনা ঘটার পর বুঝলো কুর্চির ওর সম্বন্ধে কোনো আইডিয়া নেই। চেনবার কোনো লক্ষণ দেখা গেল না ওর মধ্যে। তারপরে তো এলো ওর অফিসে ইন্টারভিউ দিতে। সে তো আরেক মহাভারত। আস্তে আস্তে আরিয়ানের ইন্টারেস্ট বাড়ছে। দেখা যাক সামনে কি হয়। মাসখানেক পরের কথা, কুর্চি ওর চাকরিটা প্রচন্ড উপভোগ করছে। সারা সপ্তাহ ক্লাস করে শুক্র শনি অফিসে চলে আসা। অবশ্য সপ্তাহের মাঝখানে কয়েকবার আরিয়ানের সাথে যোগাযোগ তো হয়। পরের বার কোন অতিথি আসবে, কে এলে তাদের রেপুটেশন ভালো হয়, সে নিয়ে আলোচনা হয়। কেমন প্রশ্ন করা যায় সে নিয়েও কথা হয়। অনেক সময় ব্যাকএন্ডে ইনফো জোগাড়ের দায়িত্ব ওর উপরে চাপিয়ে দেয় আরিয়ান। কুর্চির তাতে আপত্তি দূরে থাক, সনন্দে অতিরিক্ত কাজটুকু করে দেয়। এতে ধীরে ধীরে ওর অভিজ্ঞতা বাড়ছে, আত্মবিশ্বাসের সাথে ইন্টারভিউ নিতে পারছে। ওর ধারণা এ পর্যন্ত ওর কাজ নিয়ে আরিয়ান মোটামুটি খুশি। সময়ের কাজ সময়ে ডেলিভারি দেয়, কখনো কাজে দেরি করে আসে না। অন্যদের সাথে সহযোগিতাপূর্ণ মনোভাব বজায় রাখে। কাজেই সন্তুষ্ট হবারই কথা আরিয়ানের। যদিও আরিয়ানের মুখ দেখে কিছুই বোঝা যায় না। প্রথম দিন যেমন সরল সহজ স্বাভাবিক আচরণ করেছিল ওর সাথে, এখনো তাই। এর চাইতে এক কদম এগোয়নি, পেছায়নি। এতে কুর্তি মনে করেছে সে স্বভাবের দিক দিয়ে খানিকটা রিজার্ভ, পোলাইট, কিন্তু বসসুলভ দূরত্ব বজায় রাখতে চায়। এমনকি কাজ নিয়েও কখনো গভীর রাত পর্যন্ত চ্যাট করে। তখনও কাজের বাইরে কোনো ব্যক্তিগত প্রশ্ন আসেই না, অপ্রাসঙ্গিক আলাপ করে না, গল্পগুজব তো দূরের কথা। কুর্চিও এজন্য আরিয়ানের সাথে সহজ সম্পর্ক বজায় রাখলেও অতিরিক্ত কথাবার্তা একেবারেই বলে না। এই 1 মাসে আরিয়ানের চাইতে ও রুবেল বা মিলন বা রিসেপশনিস্ট শীতের সাথে বেশ ঘনিষ্ঠ হয়েছে। দিব্যি কাজের ফাঁকে ফাঁকে দেদারসে গল্প চলে ওদের মধ্যে। দ্বিতীয় দিন যখন কাজে গিয়েছিল, তখন আরিয়ান ওকে নিয়ে অফিসের এমডি রাকিব সাহেবের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। রাকিব সাহেব এই অফিসের মালিক, আরো কয়েকটা বিজনেস রয়েছে তার। তবে এই অফিসটাতে তিনি বসেন, যার জন্য অফিসটা গমগম করতে থাকে। অনেক লোক তার সাথে দেখা করতে আসে। রিসেপশনিস্টও রাখা হয়েছে সেজন্য, না হলে ড্রিমস রেডিওর বয়স বেশি দিন না। স্টুডিও এখানে বসাতেই কর্মচারীরা সব তরুণ বয়সের। রিসেপশনিস্ট সিদ্ধি ওরই বয়সী, হাসি খুশি চটপটি একটা মেয়ে, পড়ছে আবার চাকরিও করছে। রুবেল ওকে এনেছে, বলল স্মৃতি।
রুবেল ওর ডিপার্টমেন্টের ছেলে, তবে সিনিয়র। এমনকি আরিয়ানও সবে পাশ করে বের হলো। অফিসের সবচেয়ে কম বয়সী হচ্ছে মিলন, কেবল এইচএসসি দিয়ে ইউনিটে ঢুকেছে। শীতের কাছে শুনলো এদের মধ্যে লোবনা আরিয়ানের ইউনিভার্সিটির ফ্রেন্ড। সেই আরিয়ানকে এনেছিল। কাজকর্ম সেই বেশি করত, কারণ তার চেনা চেনা বেশি। গেস্ট নির্বাচন, তাদের সাথে কথা সেরে নেয়া, তাদের দেখভাল করা, এগুলো লোবনা খুব ভালো পারত। আরিয়ান মূলত ব্যাকগ্রাউন্ডে বেশি ওয়ার্ক করত, তবে ইন্টারভিউর সময় আরিয়ানই মুখ্য ভূমিকা নিত। লিসেনার্সরা আরিয়ান আর লোবনার কেমিস্ট্রিটা দারুণ এনজয় করত। ওদের দুষ্টুমি, খুনসুটি লুফে নিত, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করত। ওদের কাণ্ড দেখে গেস্টরাও সহজ হয়ে যেত, যার ফলে ইন্টারভিউ বেশ উপভোগ্য হতো। স্বল্প সময়ের মধ্যে ড্রিমস রেডিও তরুণদের মধ্যে বেশ ভালো সাড়া ফেলে দিয়েছে। তার মধ্যেই তো ঘটলো এই ঘটনা। এক সকালে লোবনা উদাও। আগে রাত্রিতে সে কাউকে কিছু না বলে ইলোপ করেছে। শীতের ধারণা চোখের মাথায় কাজটা করেছে সে। তারপরে তো কুর্চি এসে পড়লো। হয়তো ওকে কফি আনানোর কাজ বা ব্যাকএন্ডে চেক দেওয়ার কাজ দিত, কিন্তু লোবনা ইলোপ করায় কুর্চি অভাবনীয় একটা সুযোগ পেয়ে গেল। সরাসরি ইন্টারভিউ নিতে শুরু করে দিল। সত্যি বলতে কি, কাজটা যে ও খুব খারাপ করছে তা মনে হচ্ছে না। প্রত্যেক ইন্টারভিউ শেষে রুবেলের মুখের হাসি দেখেই আন্দাজ করা যায় মিলন তো ওকে প্রশংসা করতে করতে অস্থির। শুধু আরিয়ান তেমন কিচ্ছু বলে না, স্মিত হেসে সংক্ষিপ্তভাবে জানায়, গুড ওয়ার্ক। তাতে করছে যেন ফুলে ফেপে বাতাসে ভাসে সারাদিন। ওর সমস্ত মনোযোগ থাকে আরিয়ানের প্রশংসায়। আরিয়ান কেমন করে ইন্টারভিউ নেয়, ওর শব্দচয়ন, ওর স্টাইল সবকিছু কুর্চি খুঁচিয়ে খুঁচিয়ে লক্ষ্য করে, আর মনের গোপনে আশা পোষণ করে একদিন সেও আরিয়ানের মতন সহজ সাবলীল ভাবে হেসে খেলে ইন্টারভিউ নিতে পারবে। রাকিব স্যারও ওকে ওয়েলকাম জানিয়েছেন। আরিয়ান ওকে সাথে নিয়ে যখন স্যারের রুমে ঢুকলো, স্যার তখন গম্ভীর মুখে একটা ফাইল পড়ছিলেন। আরিয়ান পরিচয় করিয়ে দিল। স্যার, এই হচ্ছে কুর্চি, রেডিওতে নতুন জয়েন করেছে। ফাইল থেকে মুখ তুলে চশমার উপর দিয়ে একবার তাকালেন ওর দিকে, ভারী গলায় বললেন, বসো। দুজন বসলো। আজ থেকে জয়েন করেছো? কুর্সি উত্তর দেবার আগেই আরিয়ানই বলল, গতকাল থেকেই শুরু করেছে স্যার। যদিও গতকাল ওর ইন্টারভিউ ছিল, কিন্তু ও আসা মাত্র ইন্টারভিউ বাদ দিয়ে সরাসরি ব্রডকাস্টিং এ বসিয়ে দেওয়া হয়েছিল। সাথে সাথে মুখভাব গম্ভীর হয়ে গেল রাকিব স্যারের। কুর্সি ঠিক বুঝলো না, শঙ্কিত হয়ে পড়ল। ইন্টারভিউ নেয়নি বলে কি রাকিব স্যার রাগ